হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কক্সবাজার থেকে কাপ্তাই। কক্সবাজারে ছিলাম 3 দিন, তো আমাদের কক্সবাজারের ট্যুরটি শেষ হয়ে গেল। কক্সবাজার থেকে কাপ্তাই 160 কিলোমিটার। এই 160 কিলোমিটার জার্নিটি আমরা সম্পূর্ণ করব 6 ঘন্টা থেকে 7 ঘন্টা সময় লাগবে। আর আমরা এখন সকাল 8:30 আমরা আমাদের জার্নিটি শুরু করছি কলাতলি থেকে। সকাল 8:30 আমাদের জার্নি শুরু করে আমরা অলমোস্ট 11 কিলোমিটার রাইড করে ফেলেছি। এখান থেকে চট্টগ্রাম আরও 140 কিলোমিটার। আমরা এখন আছি রামুতে, তো রামু দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সাতকানিয়ার দিকে। আর এই রাস্তাটি চমৎকার, দেখুন দুই পাশে সুন্দর সবুজে ঘেরা, এর মাঝখান দিয়ে রাস্তা। আর এই সিঙ্গেল রোডের রাস্তা একটু সমস্যা, আপনার অপোজিট থেকে গাড়িগুলোই দেখেন চলে আসে, মার্শাগুলো তো এই রাস্তায় খুবই রাফ চালায় এবং চাপ দেয়। তো সিঙ্গেল রোডের এই একটা প্রবলেম। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে আবার এই সমস্যা নাই, সামনে থেকে গাড়ি আসে না। তো আপনারা কক্সবাজার রুটে বাইক রাইড করতে হলে একটু সাবধানে রাইড করবেন, কারণ সামনেতে দেখবেন এই বাসগুলো ওভার স্পিডে তারা চলে আসে। তো আপনার আর মোটরসাইকেল তো তারা কিছুই মনে করে না আর কি হাইওয়েতে। আর আমাদের কক্সবাজার ট্যুরটি শেষ হয়ে গেল। আমরা শনিবার দিন এসেছিলাম ঢাকা থেকে কক্সবাজার বাইক নিয়ে, এবং কক্সবাজার থেকে আজকে মঙ্গলবারে আমরা ব্যাক করতেছি কাপ্তাইয়ের উদ্দেশ্যে। তো কাপ্তাইতে আমরা নিসর্গ পট হাউসে একদিন থাকবো, থেকে দেন মঙ্গলবার দিন আমরা ঢাকায় চলে যাব। তো আপনাদের একটা গল্প বলি, প্রথম মোটরসাইকেল নিয়ে আসলে লং রাইডের গল্প। সেটা হলো 2014 সালে আমার ফার্স্ট আসলে লং রাইড করা হয়েছিল আপনার কুয়াকাটা। তো তখন বিডি মোটরসাইকেলস নামে একটি বাইকিং গ্রুপ ছিল, তো ওনাদের সাথে আমরা গেছিলাম হলো কুয়াকাটা। তো 2014 সালে এই লং ট্যুরটা করছিলাম। তো সেটা করে পরেই মোটামুটি অনেকটাই আসলে সাহস হয়ে গেছে হাইওয়েতে চালানোর। তো এটা ছিল গ্রুপ ট্যুর। আর এইবার তো আসলে সোলো আসছি আমরা একাই একটা মোটরসাইকেল নিয়ে। তো হাইওয়েতে আবার গ্রুপ 5টা 7টা বা 10টা বাইক থাকলে আসলে বাস বা অন্য যানবাহন আপনাকে সমীহ করে, কারণ আপনার সাথে অনেক মানুষ আছে। এই কারণে তারা আপনাকে অনেকটাই সমীহ করে, রাস্তায় চাপ টাপ দেয় না, একটু ডিস্টার্ব করে না। বাট আদার্স এছাড়া একা একা চলাচলের একটু ঝামেলাই আছে। তো আমরা তারপরে বের হয়েছি, আস্তে আস্তে চালাচ্ছি আর কি কক্সবাজার থেকে কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আর হাইওয়েতে একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে ওভার স্পিডিং করবেন না, আর হলো আপনারা ওই লেন মেনটেন করে একটু চালানোর চেষ্টা করবেন। ওভার স্পিডিংটা অনেক সময় অনেক ক্ষতি হয়ে যায়। সো আমরা এরকম খুব আস্তে আস্তে চালাচ্ছি, 70-80, হয়তো ম্যাক্সিমাম রাস্তা ফাঁকা থাকলে 90। কারণ কক্সবাজারে আর চট্টগ্রামে হাইওয়েটা অনেকটাই আপনার এক সিঙ্গেল লেনের, তো এর জন্য আপনার অপোজিট থেকে গাড়ি আসলে অনেকটাই প্রবলেম হয়। 2014-তে কুয়াকাটা ট্যুরের পরে আর অনেকগুলো ট্যুর দেওয়া হয়েছে। কক্সবাজারও বাইক নিয়ে আসা হয়েছে, বান্দরবান গেছি, সাজেক গেছি, এবং তিন্দু মারেন্থং পাহাড় থেকে শুরু করে রাজশাহী অনেক জায়গায় যাওয়া হয়েছে। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি এবং কোনো বিপদে পড়িনি। তো অনেক জায়গায় বাইক নিয়ে ট্যুর করছি। এখন অনেক দিন পরে আবার একটা ট্যুরে বের হইলাম। অনেক দিন আসলে বাইক নিয়ে কোথাও যাওয়া হয় না, সো আবার চিন্তা করলাম যে আবার একটু বাইক নিয়ে একটা ট্যুর দিই। তো বাইক নিয়ে ট্যুর করাটা গরমের মধ্যে অনেকটাই কষ্ট হয়ে যায়, উইন্টারে আবার অনেকটাই কমফোর্ট থাকে, ওয়েদার খুবই ভালো থাকে, রোদের তাপ কম থাকে। বাট এই বর্ষাকালে অনেকটাই কষ্ট হয়ে যায়, বৃষ্টি এবং রোদ দুইটাই অনেকটাই পেইন দেয় আর কি বাইক রাইড করার জন্য। কক্সবাজার থেকে চকরিয়া অলমোস্ট 70 কিলোমিটার। এই 70 কিলোমিটার রাস্তাটি খুবই চমৎকার। এই রাস্তাটি এবং দুই পাশ দিয়ে বন জঙ্গলের ভিতর দিয়ে যায়, খুবই চমৎকার একটি রাস্তা। কিন্তু এই রাস্তায় আরেকটি জিনিস সতর্ক থাকতে হবে, রাস্তায় প্রচুর টার্নিং আছে এরকম। এই ব্লাইন্ড টার্নিংগুলো অপোজিটের গাড়িগুলো দেখা যায় না, তো আপনি এখানে লেন মেনটেন করে আপনাদের ড্রাইভ করতে হবে। দেখুন কীরকম শার্প টার্নিং। তো এই টার্নিংয়ের অপোজিট সাইড থেকে আসলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তো সতর্ক হয়ে এই জায়গাগুলো আপনাকে রাইড করতে হবে। আর এই রাস্তায় যে মার্শাগুলো খুবই রাফ চালায়, সেটা তো আগেই বললাম। তো ওদের থেকে একটু সতর্ক। আর সামনের বাস থেকে আসলে বাঁচার জন্য, মানে তাদের চাপ থেকে বাঁচার জন্য, সিঙ্গেল লেন তো তারা সামনে দিয়ে যখন আসে ওভারটেক করার সময় ভালোই চাপ দেয়। তো এর জন্য মার্শার একটি বাসের পিছে আসলে পিছে যাচ্ছি, দেখুন সে অলমোস্ট 100-তে চালাইতেছে। এই রাস্তায় 100-তে চালানো, আর সে ওই টার্নিংগুলোর মধ্যেও সে একদম খুব রাফ চালাইতেছে। কিন্তু আমি একটা ডিস্টেন্স মেনটেন করে তার সাথে ড্রাইভ করতেছি। দেখেন আমিও 100, ওরে ধরতে পারতেছি না, ও তাহলে কততে চালাইতেছে, হয়তো 105-10-এ। তো বাসটাকে আমি শিল্ড হিসেবে ইউজ করতেছি, কিন্তু একটু ডিস্টেন্স মেনটেন করতেছি। আপনার যদি ডিস্টেন্স মেনটেন না করেন তাহলে সমস্যা কি, ও তো 4 চাকার বা 8 চাকার গাড়ি, ও যখন ব্রেক করবে, কিন্তু আমি 2 চাকা দিয়ে তো আসলে ভাবে ব্রেক করে কন্ট্রোল করতে পারবো না। বাস তো অনেকটাই অল্প জায়গার মধ্যে ও আর গতি নিয়ন্ত্রণ করতে পারবে, বাট আমার গতি নিয়ন্ত্রণ করতে হলে তো একটু টাইম লাগবে, এবং 2 চাকার গাড়ি হঠাৎ করে তো আর আমি বাইক নিয়ে এভাবে ব্রেক করতে পারবো না। সো একটু ডিস্টেন্স মেনটেন করে আমি ওকে শিল্ড হিসেবে ইউজ করতেছি। ও আগে দিয়ে টানতেছে, আমি ওর পিছে মোটামুটি অনেকটি রাস্তাই আসলে কাভার করে ফেলছি মার্শার সাথে সাথে চালায়। কারণ এই সিঙ্গেল রোডে তো আসলে অত জোরে টপ উঠানো যায় না, অপোজিটে গাড়ি চলে আসে এবং সিএনজি অটো, প্রচুর অটো সিএনজি রাস্তায়।
তো এর জন্য আসলে একটু ধুলায় সমস্যা হইতেছে, ও চালাইতেছে, ধুলা গায়ে লাগতেছে, দেখুন কীভাবে চালাইতেছে, ওই দেখেন আরেকটা গাড়ি আসতেছে কিন্তু ওর মতো টানতেছে। আর আমরা বাইক হইলে তো বাসগুলো আসলে আমাদের কিছু মনে করে না হাইওয়েতে, তারা আর গরমের মধ্যে আসলে বাইক রাইড করা অনেকটা কষ্টকর। তো আমরা এরকম 30-40 কিলোমিটার করে রাইড করে করে কিছুটা রেস্ট করতেছি, দেখা গেল 30 কিলো বা 20 কিলো বা 40 কিলোর মতো রাইড করে তারপরে 10 মিনিট একটা ব্রেক দিচ্ছি, পানি খাচ্ছি এবং অন্য কিছু নাস্তা রাস্তা খেয়ে আবার আগাচ্ছি। তো আজকে একটু আস্তে আস্তে যাচ্ছি, স্লোলি যাচ্ছি, কারণ কক্সবাজার থেকে যাব কাপ্তাই। তো কক্সবাজার থেকে কাপ্তাই দূরত্বটা মোটামুটি কমই আছে, 170 কিলোমিটারের মতো। আমরা দিকে কিছুটা স্পিডিং করতেছি, তো 100+ রাইড করতেছি। তো মার্শাল সামনে দিয়ে অনেকটাই টানতেছে, তো আমার সামনে আর একটা GSX-R বাইকও আমাদের ওভারটেক করে চলে গেল আর স্পিডে। তো আমরা এখানে একটু স্পিডিং করে রাস্তা কমাচ্ছি। তো 100 আসলে রাইড করাটা খুব বেশি স্পিডিং না, তারপরে এই রাস্তার জন্য আসলে মোটামুটি বেশি। কক্সবাজার হাইওয়েতে সিঙ্গেল লেনের রোড, এখানে অতটা বেশি স্পিডিং করা যায় না। তারপরে আমার সাথে ব্যাগ আছে, সাইডে একটা ভারী ব্যাগ এবং 2 জন মানুষ সহ আমি রাইড করতেছি। সো এর জন্য আসলে অত স্পিডিং করা যাচ্ছে না, আর অত স্পিডিং আসলে করতেছিও না। মোটামুটি 100ই আসলে টপ স্পিড, আর নর্মালি 70, 80, 60 হ্যাঁ এর মধ্যে আসলে রাইড করতেছি। তো আমরা সকাল 8:30-এ কক্সবাজার থেকে আমরা বের হয়ে কাপ্তাই উদ্দেশ্যে জার্নি করছি। আমরা অলমোস্ট অনেকটাই রাইড করে ফেলেছি সকাল থেকে। এখান থেকে চট্টগ্রাম আরও 60 কিলোমিটার, কিন্তু আমরা চট্টগ্রাম যাব না, আমরা লোহাগাড়া দিয়ে বান্দরবন হয়ে কাপ্তাই যাব। তো লোহাগড়া থেকে আমরা ডান দিকে টার্নিং করে আমরা যাব বান্দরবন দিয়ে কাপ্তাই। আমরা লোহাগড়ার কেরানীহাট থেকে ডান দিকে টার্নিং দিয়ে বান্দরবন দিকে যাচ্ছি। এখান থেকে বান্দরবন শহর 22 কিলোমিটার। তো এই রাস্তাটি দেখেন মোটামুটি অনেকটাই বড় আছে, এখানে বড় গাড়িভাবে চলে না, সব CNG আর অটোই চলে। আর রাস্তাটি খুবই চমৎকার এবং খুবই সুন্দর। আর যতটা এগিয়ে যাব সামনের দিকে, আমাদের বান্দরবনের বড় বড় পাহাড়গুলো আমাদের সামনের দিকে আসতে থাকবে। তো রাস্তাটি খুবই চমৎকার। অনেক আগে একবার বান্দরবন আসা হয়েছিল, তো বান্দরবনে লাস্ট আসলাম হলো অলমোস্ট আপনার 2.5 বছর 3 বছর আগে, আবার 3 বছর পরে বান্দরবন আসলাম। তো বান্দরবন শহরটি ভালোই লাগে, বান্দরবন শহরে আপনার উঁচু নিচু রাস্তা, এক কথায় চমৎকার, এবং পাহাড়ি রাস্তায় আমার রাইড করতে অনেকটাই ভালো লাগে। আমার বান্দরবনের আসলে তিনদুতে যাওয়া হয়েছিল, এবং মারান্তং যে পাহাড়, সেই পাহাড়ও একবার বাইক নিয়ে গেছি। তো 2টা জার্নি ছিল খুবই মারাত্মক, যে বিশেষ করে তিনদুর যেই ব্যাপারটা, তিনদুর যাওয়ার অভিজ্ঞতাটা ছিল অনেকটাই রোমাঞ্চকর। তিনদুর যেই রাস্তাটা সেটা খুবই ঝুঁকিপূর্ণ ছিল এবং অনেকটাই ঝুঁকিপূর্ণ। তারপরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি, তিনদুতে গেছিলাম। তো তিনদুর ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে। আর হলো আমি ওই মারান্তং পাহাড়ে উঠছিলাম, কিন্তু সবচেয়ে আমার ভালো লাগে হলো সাজেকের পাহাড়টা। সাজেকের পাহাড়টা ভালো লাগার দিকটা হলো অনেকটাই আপনার আপহিল রাইড করতে হবে এবং অনেকটাই ডাউনহিল রাইড করতে হবে। তো এই আপহিল এবং ডাউনহিল এই রাইডটা খুবই চমৎকার লাগে, মানে অনেকটাই উঁচুতে উঠবেন, আবার উঁচু থেকে নামবেন, আবার উঁচুতে উঠবেন, আবার নামবেন, এইরকমভাবে রাইড করা লাগে। এবং সাজেকের লাস্ট আপনার 4-5 কিলোমিটার তো রাস্তাটা আসলে অসাধারণ। আমরা বান্দরবনের কাছাকাছি চলে এসেছি, এখান থেকে বান্দরবন আর 1 কিলোমিটার। তো এই দেখুন এখান থেকে কি সুন্দর একটি চমৎকার ঢাল, পাহাড়ি রাস্তা, এরকম আপনি নিচের দিকে নামবেন আবার উপর দিকে নামবেন। এখন আমরা বান্দরবন শহরের দিকে যাচ্ছি। তো এখান থেকে বান্দরবন শহর খুবই কাছে, এই যে সামনে দেখা যাচ্ছে বান্দরবন বাস স্ট্যান্ড, এটা হলো বান্দরবনের বাস স্ট্যান্ড। আর এখান থেকে সব বাসগুলো ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন জেলায় ছেড়ে যায়। আর সামনে দেখা যাচ্ছে এখানে বাসগুলো সারি সারিভাবে রাখা আছে। আর আমরা বান্দরবান চলে এসেছি, সকালবেলা 8:30-এ আমরা জার্নি শুরু করে আমরা বান্দরবন চলে এসেছি। আর আমরা এখন যাব হলো কাপ্তাই। বান্দরবন খুবই ছোট একটি পাহাড়ি শহর এবং ছিমছাম গোছানো, খুব ছোট একটি সুন্দর শহর। তো বান্দরবন আসলে আমার অনেকটাই ভালো লাগে, বান্দরবনের শহরটা আমার কাছে ভালোই লাগে, একদম নিরিবিলি, জ্যাম নাই, চমৎকার একটি শহর। এটা হলো হোটেল হিলটন। হোটেল হিলটন এটা বান্দরবন শহরের মধ্যে একটা ভালো হোটেল, হোটেল হিলটন এইটা। আর আমরা এগিয়ে যাচ্ছি বান্দরবন শহর দিয়ে, আমরা যাব হলো কাপ্তাই। ওই যে বামে রাঙ্গামাটি, রাঙ্গামাটি রাস্তা এটা, আমরা শহর দিয়ে আসলাম। এই যে ব্রিজ, এখানে বান্দরবন ব্রিজ, পানি তেমন একটা নাই, পাহাড়ি ব্রিজ, দেখুন কি সুন্দর চমৎকার। অসাধারণ অসাধারণ। আমরা বান্দরবন শহর হয়ে কাপ্তাইয়ের দিকে যাচ্ছি। বান্দরবন শহরে আমরা থাকবো না, আমরা কাপ্তাই থাকবো, বান্দরবন সেনানিবাস। এখন পাহাড়ের উপর সুন্দর মন্দির, চমৎকার একটি
জায়গা। এটাও বান্দরবনে একটি ট্যুরিস্ট প্লেস, এখানে অনেকে ঘুরতে যায়। আমাদের সময় নাই, আমরা কাপ্তাই যাব। দেখুন কি চমৎকার, একদম পাহাড়ের উপরে মন্দির। এটা হলো স্বর্ণ মন্দির বান্দরবান। স্বর্ণ মন্দির, গোল্ডেন টেম্পল। এই যেটা গেট, চাইন্দা ক্যাফে। আমরা এই যে হিলের দিকে ঢুকে গেছি, জঙ্গলের দিকে। হ্যাঁ, এখন এই চন্দ্রঘোনার কাপ্তাই যে রাস্তাটা, এটা পুরোটাই এরকম জঙ্গলের ভিতর দিয়ে যাবে। আমরা কাপ্তাই রাস্তাতে যাচ্ছি বান্দরবন থেকে চন্দ্রঘোনার যে রাস্তাটা, হ্যাঁ এই রাস্তা দিয়ে এখন আগাচ্ছি। এই রাস্তাটি পাহাড়ি রাস্তা, দেখেন আঁকাবাঁকা রোড, পাহাড়ি আঁকাবাঁকা রোড, পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে এবং প্রচুর গাছ আছে পাহাড়ের মধ্যে দিয়ে। চমৎকার একটি রাস্তা। হ্যাঁ, এটা চন্দ্রঘোনা 35 কিলোমিটার। উঁচুতে উঠতে হবে, এখন আমরা উঁচুতে উঠবো। এখন আবার পাহাড়ের দিকে উঠতেছি। দেখেন পাহাড়ে কি শার্প টার্নিং। আপনি এখানে বাইক স্লো না করলে সোজা নিচে পড়ে যাবেন ওভার স্পিডিং থাকলে। খুব সাবধান। দেখেন একবার ডানে মোড়, আবার বামে মোড়, এখন আবার নিচের দিকে নামবো। ওভারটেকিং নিষেধ, এসব ব্লাইন্ড কর্নারে আসলে ওভারটেকিং তো করা নিষিদ্ধ হবে, কিন্তু ওভারটেকিং করা যাবে না। বামে মোড়। পাহাড়ি রাস্তায় বাইক চালাতে ভালোই লাগে। আপনি একবার দেখবেন ডানে মোড়, একবার বামে মোড়, হ্যাঁ এইভাবে করে এগিয়ে যাবেন। আবার বামে সমতল, এখন আবার ডানে মোড়, এবার নিচের দিকে নামবে। দেখুন এই 35 কিলোমিটার রাস্তাটা চমৎকার। পাহাড়ি রাস্তা যাওয়ার পরে সমতল আসবে, ওই সমতলে দেখবেন জঙ্গলের ভিতরে যাব আমরা। চন্দ্রঘোনা 33 কিলোমিটার, ঘাগরা 53 কিলোমিটার। এখন আবার সমতলের দিকে আসতেছি, পাহাড় থেকে নেমে। এদিকে আবার অনেকটাই সমতল। চমৎকার লাগে পাহাড়ি এলাকাগুলো, আপনার একদম নিরিবিলি। দেখেন আশেপাশে এরকম কোনো মানুষ নাই, কিছু নাই। ওই দূরে কিছু ঘর বাড়ি আছে, এছাড়া মানুষজন কৃষিকাজ করতেছে যে যার মতো। কোনো হাওকাও নেই আর কি, খুবই কোয়াইট, নিরিবিলি। দেখুন চমৎকার একটি রাস্তা, অসাধারণ অসাধারণ। রাস্তাটা দেখুন চমৎকার, ডান দিকে মোড়। আমরা এখন উপর থেকে নিচের দিকে নামতেছি। হ্যাঁ, উপর থেকে নিচের দিকে যাচ্ছি। চন্দ্রঘোনা এখনো 30 কিলোমিটার আছে। লিচুবাগান যে ফেরিঘাট, দেখুন কিরকম ঢাল। ডানে মোড়, তারপরে আবার বামে মোড়। এখানে গ্লাস দিয়ে দিচ্ছে জানি মানুষ দেখতে পারে সামনে দেখে আসতেছে। পাহাড়ি রাস্তা, পাহাড়ি রাস্তায় খুবই স্লোলি যেতে হবে। আপনি ঢালের মধ্যে বেশি স্পিড করলে বিপদ, খুব স্লো চালাইতে হবে। দেখুন কীরকম আঁকা বাঁকা রাস্তা, একবার বামে আসছে, একবার ডানে আসতেছে। চমৎকার একটি রাস্তা। এখানে রাস্তার কাজ করতেছে। চন্দ্রঘোনা আরো 30 কিলোমিটার। চন্দ্রঘোনা 30 কিলোমিটার।
ঝুঁকিপূর্ণ সেতু। এই বেলি ব্রিজগুলো অনেক আগে করা তো, কিছুটা ঝুঁকিপূর্ণ আর কি। ছোট ছোট ঝিরির নিচ দিয়ে আসলে করছে। এইখান থেকে ছোট ছোট ঝিরি গেছে, এই ঝিরির পানিগুলো চলাচল করার জন্য বেসিক্যালি তারা এটা করছে। এ পাশটা চমৎকার একটি দৃশ্য দেখেন, এদিকে ধান ক্ষেত, মাঝখান থেকে রাস্তা চলে গেছে, আবার ছোট ছোট টিলা, মানে সবুজ। পাহাড়ি এলাকাগুলো পুরোটাই সবুজ। চন্দ্রঘোনা 26 কিলোমিটার, ঘাগড়া 46 কিলোমিটার। আমরা চন্দ্রঘোনা দিয়ে ফেরি পার হবো, ফেরি পার হয়ে আমরা নিসর্গ পট হাউসে যাব। আমার 26 কিলোমিটার পাহাড়ি রাস্তা, 26 কিলোমিটার যেতে অলমোস্ট 1 ঘন্টা তো লেগে যাবে মনে হইতেছে, কারণ রাস্তার কন্ডিশন এদিকে তো জোরে চালানো যায় না, 40-50-এর বেশি চালানো যায় না। আবার এই দেখেন মোড়গুলো আসলে অনেকটাই স্লো করে ফেলতে হয়, কারণ সামনে তো দেখা যায় না যে আসলে কি আছে, এবং অনেক সময় অনেক শার্প টার্নিং থাকে। এই যেমন এইটা দেখেন, এটা অত শার্প না, একবার ডানে একবার বামে, তো অলমোস্ট আমরা শুধু টার্নিংয়ের উপরে আছি। এই যে ডানে টার্নিং, বামে টার্নিং, এখানে আবার ঝুঁকিপূর্ণ বেইলি সেতু, তো সব কিছুই আছে পাহাড়ে, আসলে সব কিছুই আছে। আবার একটা বেলি ব্রিজ, সামনে স্পিড ব্রেকার। ডানে টার্নিং, এদিকে একদম সবুজ চারিপাশ। চন্দ্রঘোনা 25 কিলোমিটার, আর 1 ঘন্টার মধ্যে আশা করা যায় আমরা ফেরিঘাটে চলে যাব। 40-50-এ চালাচ্ছি, 40-50-এ 25 কিলোমিটার যেতে 1 ঘন্টা লেগে যাবে অলমোস্ট। পাহাড়ি রাস্তা তো। আবার ঝুঁকিপূর্ণ বেলি সেতু। চমৎকার রাস্তাটি দেখুন, একদম সোজা স্ট্রেট চলে গেল, চলে যে আবার ডানে মোড় নেবে। এখন আবার ডানে মোড়, একটু জোরে স্পিডিং করলেই সব মোড়গুলো চলে আসে। আবার এখানে একটু পানিও আছে। ডানে মোড় জাহাঙ্গীরবাগ রেস্ট হাউস। আচ্ছা, আবার বামে মোড়, আবার ডানে মোড় চন্দ্রঘোনা, বামে মোড়, ডানে মোড়, আবার ডানে মোড়। হ্যাঁ, এখানে ডানে মোড়ের উপরে আছি। ওকে, তারপরে আবার বামে মোড়। আচ্ছা, আবার ডানে মোড়। এখানে আবার ঝুঁকিপূর্ণ ব্রিজ। ঠিক আছে, দেখুন বামে মোড় দিয়ে আবার ডানে মোড়, শার্প মোড়। ডানে মোড়, ওকে ওকে। একবার বামে মোড়, তারপর একবার ডানে মোড়, চমৎকার। আবার ডানে মোড়, তারপরে আবার বামে মোড়। সামনে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ। আবার বেইলি ব্রিজ। এদিকে রাস্তাটা একটু বড়ই আছে। আবার ঝুঁকিপূর্ণ ব্রিজ। পাহাড়ি এলাকা দেখেন কিরকম দুর্গম। ওই পাশে রাস্তা ভেঙে গেছে, পরে এখান থেকে বেলি ব্রিজ করছে।
যারা কর্নারিং করতে ভালোবাসেন তারা এই রাস্তায় আসতে পারেন। একবার ডানে কর্নারিং করবেন, একবার বামে কর্নারিং করবেন। কর্নারিংয়ের জন্য একটু বেস্ট রুট। পাহাড়ি রাস্তা অনেকদিন পরে রাইড করতেছি, আঁকা বাঁকা মোড় সব। আসলে আমার সাইডে ব্যাগ বাঁধা আছে দেখে আসলে আমি ওইভাবে কর্নারিংটা পুরোপুরি করতেছি না, কারণ ব্যাগের জন্য একটু ব্যালেন্সিংয়ের সমস্যা হয় এবং ব্যাগটা অনেক ওজন, বাম পাশে আপনার টানে আর কি। চন্দ্রঘোনা এখানে সুন্দর একটি ব্রিজ, বড় ব্রিজ করছে, নতুন মনে হইতেছে। আমরা কাপ্তাইয়ের দিকে যাচ্ছি। আপনার চন্দ্রঘোনা এখনো 18 কিলোমিটার। এদিকে সমতল আছে, মানে জোরে চালানো হইতেছে, বাট পিছনে পাহাড় ছিল, রাস্তা তেমন একটা শেষ হয় নাই। দেখুন মেঠো ধান ক্ষেত, চমৎকার একটি রাস্তা। অসাধারণ রাস্তা। এটা হলো সমতলে চলে আসছে পাহাড় থেকে। পেছনে তো সব পাহাড়ি এলাকা গেছে বান্দরবনের, এখন অনেকটাই সমতল। চমৎকার রাস্তা, চমৎকার সুন্দর রাস্তা। চন্দ্রঘোনা 17 কিলোমিটার। সামনে একটি বেলি ব্রিজ, চমৎকার। পানি নাই, একদম নিচে শুকনা। বর্ষাকালে পানি নাই, বেলি ব্রিজ করে রাখছে। এটা খোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য কেন্দ্র। হ্যাঁ, এই রাস্তাটাই চমৎকার একটি রাস্তা। যাচ্ছি, দেখেন এটা ফরেস্ট, পুরোটাই জঙ্গল। জঙ্গলের ভিতরে যে রাস্তা, এখান থেকে হাতি চলাচল করে এরকম আপনি সাইনবোর্ড পাবেন। হাতি চলাচলের রাস্তা আছে এখানে। এই রাস্তা একবার রাতের বেলা যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল। তো রাতের বেলা একদম মানে পুরো নিরিবিলি এই জায়গাটা, ভয়ই লাগে। হ্যাঁ, রাতের বেলা ভয় লাগে, একদম পুরা নিরিবিলি হয়ে যায়। আরও একটা গাছ ছমছম করবে। আমরা রাত 10টার দিকে গেছিলাম। চন্দ্রঘোনা 14 কিলোমিটার। তো রাত্রে যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল এই বন জঙ্গল দিয়ে। রাতের বেলা আর্মিরা বান্দরবন থেকে যেতে যায় নাই। পরে আমরা বললাম যে আমরা আসলে বেসিক্যালি ট্যুরিস্ট, যাবো, আমরা কাপ্তাই থাকবো। পরে বোঝানোর পরে আর কি ছাড়ছে, বলে এই রাস্তা তো আসলে ঝুঁকিপূর্ণ, রাতেরবেলা
পরে বোঝানোর পরে তারা ছাড়ছে। তো আমরা রাতেরবেলা মোটরসাইকেল ছিল আমাদের পাঁচটা মোটরসাইকেলে আমরা কাপ্তাই প্রশান্তি পার্কে ছিলাম। প্রশান্তি পার্কটাও লেকের পাড়েই। দেখুন কিরকম মানে গাছপালা দিয়ে আচ্ছাদিত চারপাশ, চমৎকার একটি রাস্তা। আমরা অলমোস্ট চন্দ্রঘোনা আরও 14 কিলোমিটার আছে। তো পাহাড়ে আঁকা বাঁকা রোড দিয়ে তো আসলে এভাবে জোরে চালানো যায় না, রাস্তা শেষ হয় না। দেখেন কীরকম শার্প টার্নিং। হ্যাঁ, তো এরকম টার্নিংয়ের মধ্যে স্পিড 20-25-30 চালানো লাগে। তো পিছনে একটু রাস্তা ভালো ছিল, তো তখন আবার চালাইছি। তো এইদিকে আবার রাস্তা কিছুটা ভালো, আবার কিছুটা হয় আপনার টার্নিং, প্রচুর টার্নিং। ওই দেখেন সামনে তীব্র বাঁক। চন্দ্রঘোনা 13 কিলোমিটার। এখানে একটা ছোট ব্রিজ। দেখুন ধান ক্ষেতগুলো ডান দিকের, চমৎকার, একদম সবুজ আর সবুজ, অসাধারণ। আমরা সকাল 8:30 থেকে রাইড করতেছি একটানা। তো মাঝখানে 15-20 মিনিটের মতো ব্রেক দিচ্ছি 2-3 বার। তো আপনার এখন 12:54 বাজে, 4 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছে। 8:40-এর দিকে আসলে জার্নি শুরু করছে। তো 4 ঘন্টা 15 মিনিট, তো 4 ঘন্টা 15 মিনিট ধরে আমরা রাস্তায় আছি। তো যাচ্ছি চন্দ্রঘোনার দিকে। চন্দ্রঘোনা আরও 12 কিলোমিটার। সোজা লিচু বাগান ফেরিঘাট। হ্যাঁ, লিচু বাগান ফেরিঘাট। রাঙামাটি 51 কিলো, আর লিচু বাগান হলো 12 কিলো, ঘাগরা হলো 33 কিলো। তো রাঙামাটি বেশি দূর। লিচু বাগান হলো 12.50 কিলো, মানে 50, অলমোস্ট 13 কিলোই। পাহাড়ি বাজার। এখন এদিকে রাস্তাটাও মানে এই লিচু বাগান যাওয়ার এই যে লাস্ট 11 কিলোমিটার রাস্তাটাও অসাধারণ। এটা হলো সড়ক বিভাগ বান্দরবান। ধন্যবাদ, থ্যাংক ইউ। বান্দরবান শেষ হয়ে গেল আর রাঙামাটি শুরু হলো। চন্দ্রঘোনা 9 কিলোমিটার। এখান থেকে হলো রাঙামাটি শুরু, বান্দরবান শেষ। দেখুন এখানে শার্প টার্নিং, আবার বালু আছে রাস্তা। আমরা রাঙামাটিতে ঢুকে গেছি, বান্দরবান থেকে বের হয়ে গেলাম। পাহাড়ি রাস্তা দেখুন, দুই পাশে কিরকম জঙ্গল, বামে মোড়। আরো 9 কিলোমিটার আছে লিচু বাগান ফেরিঘাট। এখানে ছোট একটা ফেরি আছে, ফেরি পার হইতে হবে কর্ণফুলী নদীর উপর দিয়ে। দেখুন অসাধারণ রাস্তা, ডাউনহিল তারপরে হলো আপহিল। আর এই গরুগুলো কেন যারা ছেড়ে দিয়ে পালে, এরা কখন আইসা নিয়ে গাড়ির উপরে পড়ে। রাস্তায় মূল বাহন হলো সিএনজি। রাঙামাটি 48 কিলোমিটার, লিচু বাগান হলো চন্দ্রঘোনা 9 কিলোমিটার। পাহাড়ি রাস্তা 9 কিলোমিটার অনেক। সোজা হলে তো 9 কিলোমিটার 9-10 মিনিটে চালায় ফেলানো যায়, কিন্তু এই পাহাড়ি রাস্তা দেখেন, তাও আমি 60-এর উপরে টানতেছি, কিন্তু বেশিক্ষণ তো টানা যায় না। ওই সামনে যে মোড় আসবে, মোড় আসলে এখন আমার স্লো করে ফেলতে হবে। 68
69, 70, 72। দেখুন সামনে কিচ্ছু দেখা যায় না, যে আসলে কি টার্নিং নাকি কিছুই বোঝা যায় না। এখন কি সুন্দর রাস্তা, চমৎকার। ডাউনহিল আপহিল, এদিকে পাহাড়গুলো ছোট ছোট, বাট আপনি সাজেকের রোডে গেলে আরো অনেক বড় বড় পাহাড় পড়ে। এটা তো সাজেকের কাছে এইগুলা কিছুই না, এইগুলো ছোট ছোট টিলা। ঘাগরা 8 কিলোমিটার, ঘাগরা দেখতে যে এখন মাটিতে নামাই দিছি। পাহাড়ে সবসময় লেন মেনটেন করে চালানো উচিত, লেন মেনটেন করে না চালাইলে আপনার সমস্যা। সবসময় লেন মেনটেন করে চালাইতে হবে। আমরা রাজস্থলী উপজেলায় ঢুকে গেছি, রাঙামাটি জেলার। তো রাজস্থলী এখান থেকে লিচু বাগান আরো 8 কিলোমিটার। একবার বামে টার্ন, একবার ডানে টার্নিং। মোটর জিপি রেসের মতো রোড। আপনি কর্নারিং করতে ভালোবাসলে পাহাড়ি রাস্তা আসবেন। পাহাড়ি রাস্তায় দেখুন, ও কি সুন্দর ভিউ। এখানে জুম চাষ করে পাহাড়ের। কিসে এই আর 5-7 কিলো আছে। কেন এনে পাহাড়ে দাঁড়ান যাবো না বেবি? পাহাড়ে এনে কই দাঁড়াইবো? জঙ্গলের মধ্যে রিক্স না, একটু যাই। আর বেশি নাই, একটু দোকান মোকান দেখে দাঁড়ামনি। এই শুশান জায়গা দাঁড়াইলে রিক্স তো। লিচু বাগান 7 কিলোমিটার। লিচু বাগান আর 7 কিলোমিটার আছে। আমরা অলমোস্ট লিচু বাগান ফেরিঘাটের 7 কিলোমিটার, হয়তো 12 মিনিট 15 মিনিট লাগবে। পাহাড়ি রাস্তা দেখেন না, ওইভাবে চালাতে। তারপর আমি মোটামুটি স্পিডিংই করতেছি, কারণ অনেকক্ষণ হয়ে গেল তো। আমরা অলমোস্ট রাস্তায় আছি অনেকক্ষণ, স্পিডিং করতেছি। একদম স্পিডিং না করলে তারপরে তো আসলে এই রাস্তাতে আমাদের নিয়মিত আসা হয় না। তো কোন দিকে আসলে ডানে বাঁক নাকি বামে বাঁক সেটা তো বুঝতে পারি না। আবার যারা রেগুলার এখানে চালায়, যেমন সিএনজি টিনজি, ওরা আবার মনে করেন সব মুখস্থ হয়ে গেছে। ওরা এগুলো জানে যে কোথায় কী আছে, বাট আমরা তো আর ওইভাবে বুঝতে পারি না। দেখুন আঁকা বাঁকা রোড, এখন আবার নিচের দিকে নামতেছে। আমরা লিচু বাগান ফেরিঘাটে চলে আসছে। এই সামনে হলো ফেরিঘাট। হ্যাঁ, ফেরিঘাটে কি পানি উঠছে? ফেরিঘাটে পানি আর পানি, তাই তো দেখতেছে। নৌকাতে পার করে, নদীতে পানি বাইরে গেছে, ফেরি বন্ধ। এদিকে না তো, ভাই ওই এইদিকে ফেরি তো বন্ধ। আমি যাবো কাপ্তাই, তাহলে এদিক দিয়ে বলে যাওয়া যায়? এদিক থেকে ব্রিজ পড়বো?
কত দূর? গোড়েন কত দূর? গোড়েন আছে না আমি তো চিনি না। 15 কিলোমিটার 15 যাওয়া তো যাইব, 14-15 সমস্যা নাই। এখান থেকে এখান থেকে 14 কিলো। এখান থেকে গোড়েন 14 কিলো। কি নাম? কি নাম? গোড়াং গোড়াং গোরাং। এরকম রোড দেখতে তারপরে কি ব্রিজ পড়বো? আচ্ছা তাইলে এই কর্ণফুলি ব্রিজ আচ্ছা কর্ণফুলি ব্রিজ দে। ও মানে ওই কর্ণফুলি কালুরঘাট এই ব্রিজ নাকি? কর্ণফুলি ব্রিজ, না না এটা গোড়াং ব্রিজ। গোরেং ব্রিজ। আচ্ছা এই এটা তো ফেরি তো এখন চালু হইব না, না? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছো কি কুফা লাগছে আজকে আমাকে। এই গোরেং মেরেং এটা 15 কিলো, 15 কিলো যাইতে লাগবে 40 মিনিট। কদলা টি স্টেট, চা বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এদিকে কত সুন্দর চা বাগান দেখছেন। চা বাগান, চা বাগান রে, টি স্টেট লেখা। দাঁড়ার ছবি তুলি। ওই যে টি স্টেট লেখা পিছে। চা পাতা তো বাবা। আমরা লিচু বাগান ফেরিঘাট দিয়ে আসতে পারি না, ওইখানে ফেরির জেটি জেটি সব ডুবে গেছে। তো আপনার ওই কর্ণফুলির বিদ্যুৎ কেন্দ্র, চন্দ্রকোনা বিদ্যুৎ কেন্দ্রে পানি ছেড়ে দিয়েছে, তো সব গোডাউন ডুবে গেছে, ওইদিকে সব রাস্তাঘাট। তো এর জন্য আমরা আসতে পারি না। এখান দিয়ে এই ঘুরে আসলাম, এখান দিয়ে অলমোস্ট আরও 28 কিলোমিটার মতো ঘোরা লাগতেছে। এই এটা হলো গোডাউন এই জায়গার নাম। তো এখান দিয়ে ব্রিজ আছে। এখন আবার ঘুরে আমরা কাঁপতে যাবো এই রাঙ্গুনিয়া দিয়া। রাঙ্গুনিয়া দিয়ে আসছি। আসলে আজকে ব্যাড লাক পুরা, এইটাই অনেক কষ্ট হয়ে যেতেছে। যেখানে আমরা এতক্ষণ রিসোর্টে থাকতাম, এখন আমাদের এই ঘুরতেছি আর কি 1 ঘন্টা বেশি সময় লাগতেছে। আর 1 ঘন্টা আগে মানে এখন এখান থেকে আরও 30-40 মিনিট মতো লাগবে। হ্যাঁ যাক, আস্তে আস্তে যাই আমরা। ওইদিকে রাস্তাটা কি চমৎকার, ওইদিকে পাহাড়, আর পাহাড় দিয়ে কত সুন্দর একটি রাস্তা চলে গেল, অসাধারণ একটি রাস্তা। আমরা কাপ্তায় ঢুকে গেছি, একটু ঘোরাও লাগছে, ওদিক দিয়ে ফেরিটা বন্ধ। তো এর জন্য রাঙ্গুনিয়া হয়ে আমরা এখন আবার লিচু বাগান হয়ে যাচ্ছি আমাদের রিসোর্টে নিঃসর্গতে। একটু মোটামুটি 28 কিলোমিটারের মতো ঘোরা লাগতেছে। এদিকে পাহাড়গুলো দেখছেন কি সুন্দর, চমৎকার পাহাড়, অসাধারণ পাহাড়, এবং রাস্তাটাও অসাধারণ। দেখুন কি সুন্দর রাস্তা, চমৎকার। মামু, মামু রে কমে যাবো আমি, মামু কমে যাবো আমি, মামু। ওই যে পাহাড়, কি সুন্দর পাহাড়, আরে পাহাড়। লিচু বাগান 4 কিলোমিটার। আমরা লিচু বাগানের রোড দিয়ে আসতেছি, কি সুন্দর রাস্তা দেখুন, ডানে পাহাড়, দুই পাশে গাছ, অসাধারণ রাস্তা। যাচ্ছে গাড়ি, যাত্রাবাড়ি, চলছি আর ছুটতেছি। অলমোস্ট রাস্তায় 6 ঘন্টার মতো আমরা আছি কক্সবাজার থেকে বের হয়ে কাপ্তাই আসতে। লিচু বাগান ফেরিঘাটটা ডুবে যাওয়ার জন্য আমাদের 1 ঘন্টা বেশি সময় লাগতেছে, না হলে আমরা এতক্ষণ আমাদের রিসোর্টে থাকতাম। ওই দেখুন কি সুন্দর পাহাড়, চমৎকার একটি রাস্তা, অসাধারণ অসাধারণ রাস্তা। লিচু বাগান 3 কিলোমিটার। চমৎকার, একদিকে ফসল আর একদিক দিয়ে পাহাড়, আর এক পাশে হলো আপনার গাছপালা। এই যে চলছে গাড়ি, যাত্রাবাড়ি, সাইড দিকে নাচতারা আমাকে, নো প্রবলেম। সাইড দিস না ভাই, তোকে এলাকায় আইছি, সাইড দেওয়ার কি দরকার? আই গরিব মানুষ, আই এমনি জায়গা, হাত দে, হাত দে, হ্যাঁ হাত দে। ওই দেখুন পাহাড়,
লিচু বাগান আর কয় কিলো রে ভাই? লিচু বাগান 2 কিলো, কাপ্তাই 16 কিলো। ভেরি নাইস, রাস্তা সুন্দর আছে, সমস্যা নাই। এইসব রাস্তায় 10-15 কিলো চালানো কোনো ব্যাপার না। ভেরি নাইস রোড। সো এখানে ড্রাইভ করতে কোনো সমস্যা নাই। সমস্যা একটাই, সিএনজি, প্রচুর সিএনজি চলে, রাস্তা ভরা সিএনজি। দেখুন কি সুন্দর রাস্তা, সামনে মাদ্রাসা, বুঝতে পারছি। এখানে বিট, ওকে, মাদ্রাসার জন্য বিট দিছে, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে। এই যে মাদ্রাসা। লিচু বাগানের কাছাকাছি আমরা ফেরিটা ডুবে যাওয়ার জন্য অনেকটাই ঘুরতে হলো, প্রায় 28 কিলোমিটার ঘোরা পথ। এদিকে তো রাস্তা ভালো, ওদিক দিয়ে যে ওই যে গোডাউন দিয়ে যে রাস্তা দিয়ে আসলাম, ওই রাস্তাটা তো ভালো ছিল না, প্রচুর কাজ, মিশ্রমিস্ত্রি। তো স্বাগতম, আচ্ছা স্বাগতম দিছে আমাদের, স্বাগতম দিছে কাপ্তাই 15 কিলোমিটার। হ্যাঁ, আমরা লিচু বাগানে চলে আসছি, সামনে লিচু বাগান, কাপ্তাই 15 কিলোমিটার। স্পিড ব্রেকার আছে নাকি? স্পিড ব্রেকারের উপরে দাগ না দিলে স্পিড ব্রেকার বোঝা যায় না, খুবই সমস্যা। হ্যাঁ, স্পিড ব্রেকারের উপরে আসলে দাগ দেওয়া উচিত, সাদা মার্কিং করে রাখলে বোঝা যায়, কিন্তু তারা তো আসলে মার্কিং করে না। প্রবলেম হলো ওইখানে। এ দেখুন আমরা লিচু বাগানে চলে আসছি। হ্যাঁ, এখানে লিচু মনে হইতো একসময় অনেক, ওর জন্য জায়গার নাম হয়েছে মনে হয় লিচু বাগান। লিচু বাগান চলে আসছি। ডানে হলো বান্দরবন, সোজা হলো কাপ্তাই। আচ্ছা, সোজা কাপ্তাই। আমাদের মনে হয় কাপ্তাই যাওয়া লাগবে না, আমাদের কিছুটা আরো আগেই। বিখ্যাত লিচু বাগান। রাঙামাটি 38 কিলো, কাপ্তাই 16 কিলো, বান্দরবান 41 কিলো। ডান দিকে হলো লিচু বাগান ফেরিঘাট। হ্যাঁ, কিন্তু ফেরিঘাট ডুবে গেছে, এর জন্য আমরা অনেক ঘুরলাম। এইখানে ফেরিঘাট, বুঝছো, আর ঘুরলাম কত দেখো। কাপ্তাই আরো 11 কিলোমিটার। আমরা কাপ্তাইয়ের আগে আমাদের নিঃসর্গ পট হাউস, কাপ্তাই যাওয়া লাগবে না, আরো আগে। আমরা অলমোস্ট 8:40 বের হয়ে, মানে 6 ঘন্টা এখনো রাস্তায় আছি, বা চষিতে পারি নাই। ওই যে লিচু বাগান ফেরিঘাটটার জন্য আমাদের 1 ঘন্টা লেট হয়ে গেল, নাহলে আমরা 3টার মধ্যে পৌঁছে যেতাম। ফেরিঘাটটা ডুবে গেছে, ওই যেটি ডুবে যাওয়ার জন্য আমরা এখন আরো 28 কিলোমিটার ঘুরে আসা লাগছে। আসলে কপালটা খারাপ হইলে যা হয়, লাক ফেভার করতেছে না ট্যুরটা আমাদের অনেকটাই প্যারা দিতেছে, কষ্ট করে দিতেছে। মিতি ছড়াই কি কাপ্তাই, বনভিঘাট, বড়াইছড়ি। নিসর্গ পট হাউস কাছাকাছি হবে, এই যে। হ্যাঁ, আমরা এখানে দেখি নিসর্গ পট হাউস ভ্যালি রেস্তোরাঁ, এটা কাপ্তাই 7 কিলোমিটার। আর এই যে নিসর্গতে চলে আসছে আমরা, নিসর্গ রিভার ভ্যালি। এটা তো রিভার ভ্যালি, এটা না তো রেস্টুরেন্ট। হ্যাঁ, ও এই যে রিভার ভ্যালি অ্যান্ড পট হাউস। আমরা তাহলে অ্যাটলিস্ট চলে আসছি নিসর্গ রিভার ভ্যালি অ্যান্ড পট হাউসে। তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ।